প্রিয়াঙ্কা তার বাবা মায়ের একমাত্র সন্তান ছিল। আর প্রিয়াঙ্কার বাবা ভীষণ বড় একজন শিল্পপতি। আর প্রিয়াঙ্কা তার বাবা মায়ের সঙ্গে 25 বিঘা জমির উপর তৈরি বিশাল বড় এক 15 কামরার বাড়িতে বসবাস করে। আর সেই বাড়ি একেবারে রাজপ্রাসাদের মতো ছিল। প্রিয়াঙ্কার বাড়ির মধ্যে বিভিন্ন রকমের সুযোগ সুবিধা ছিল, যেমন প্রিয়াঙ্কার জন্য বাড়ির মধ্যে আলাদা করে জিম তৈরি করা থাকে, আলাদা মেকআপ রুম, আলাদা ড্রেসিং রুম, আলাদা স্টাডি রুম, আরো অনেক কিছু। কিন্তু এরই মধ্যে প্রিয়াঙ্কা সাগরকে পছন্দ করে বসে। আর প্রিয়াঙ্কার বাবা মা যখন জানতে পারে সাগর তার বাবা মা এবং বোনের সঙ্গে এক 2 BHK ফ্ল্যাটে থাকে, তখন প্রিয়াঙ্কার বাবা মা সেই সম্পর্ক কিছুতেই মেনে নিতে চায় না। তাহলে সাগর, তোমাদের বাড়িটা হচ্ছে বিষ্ণুপুরে, তাই তো? তাহলে কত কামরার বাড়ি আছে তোমাদের? আসলে বিষ্ণুপুরে 2 BHK ফ্ল্যাটে থাকি, আর গ্রামে আমাদের 10 বিঘা জমি আছে। কিন্তু ওই জমিটা নিয়ে আমাদের পরিবারের সদস্যদের মধ্যে ভীষণই ঝামেলা। এখনো পর্যন্ত ওই জমিটা পুরোপুরি ভাবে আমরা নিজেদের আয়ত্তে নিয়ে আসতে পারছি না। দেখো, ওসব গল্প তো আমাকে শুনিয়ে লাভ নেই। আমাদের বাড়িটাতে তুমি দেখতেই পাচ্ছ, একেবারে মেন টাউনের মধ্যে 20 বিঘা জমির উপর তৈরি 10 কামরার বাড়ি। তোমাদের 2 BHK ঘরে যতটা আয়তন, সেই আয়তনের আমাদের মেয়েকে একটা আমাদের বাড়িতেই জিম তৈরি করে দিয়েছি। তোমাদের ওই পায়খানার খোপের মতো ছোট ছোট দুটো ঘরের মধ্যে আমাদের মেয়ে তো কিছুতেই থাকতে পারবে না। এভাবে রামপ্রসাদ বাবু সাগর এবং তার পরিবারকে ভীষণই বাজে রকম ভাবে অপমান করে। আর যা দেখে প্রিয়াঙ্কা ভীষণ রেগে যায়। বাবা, আমি তোমাকে বলেছিলাম না তুমি সাগরের পরিবারকে এখানে ডেকে দয়া করে ওনাদের অপমান করবে না? কিন্তু তুমি তো সেটাই করছো। আমি বিয়ে করলে শুধুমাত্র সাগরকেই বিয়ে করব, আর আমি আমার 2 BHK শ্বশুর বাড়িতে খুব সুখী থাকবো। আমি তোমাদের কোনো কথা শুনতে চাই না। ওই বাড়িতে থাকতে আমার কোনো সমস্যা হবে না। দেখ, 24-25 বছর তুই আমাদের কাছে আছিস, তাই তুই কিভাবে থাকতে ভালোবাসিস, কোন জায়গায় থাকতে ভালোবাসিস, সেটা আমরা খুব ভালো করেই জানি। এবার তুই যদি আমাদের ইচ্ছার বিরুদ্ধে গিয়ে সাগরকে বিয়ে করিস, তাহলে আমাদের তো কিছু করার নেই। তবে তোর বিয়েতে আমি কোনো রকম কিন্তু যৌতুক দেবো না। আর বিয়ের পর যদি 2 BHK শ্বশুর বাড়িতে থাকতে তোর অসুবিধা হয়, তাহলে কিন্তু আমাদের কাছে কোনো সমস্যার কথা জানাতে আসবি না, বলে দিলাম। বাবার এরকম কথা প্রিয়াঙ্কা মেনে নেয়। আর প্রিয়াঙ্কার বাবা মা যৌতুক দেবে না সেই ব্যাপার নিয়ে সাগরের বাবা মায়ের কোনো রকম আপত্তি থাকে না, কারণ সাগর এবং তার পরিবার খুবই ভালো ছিল। আর দেখতে দেখতে কিছুদিনের মধ্যেই প্রিয়াঙ্কা বিয়ে করে তার 2 BHK শ্বশুর বাড়িতে গিয়ে ওঠে। আর যখন সে প্রথমবারের মতো তার ঘরে ঢোকে, তখন সেই ঘরটা তার খুবই ছোট বলে মনে হয়, কারণ প্রিয়াঙ্কা নিজের বাবার বাড়িতে একেবারে বড় হলরুমের মতো বেডরুমে থাকতো। এই ঘরের মধ্যে ঢুকতেই আমার মনে হচ্ছে আমি যেন কেমন বদ্ধ হয়ে গেছি। আমার শ্বশুর বাড়ি যে এতটা ছোট হবে আমি তো ভাবতেই পারিনি। যাই হোক, আমি প্রথম এই বাড়িতে এসেছি বলে আমার সবকিছু ছোট ছোট মনে হচ্ছে। আস্তে আস্তে সবকিছু অভ্যাস হয়ে যাবে। সেদিন প্রিয়াঙ্কা ভীষণ পরিমাণে ক্লান্ত থাকায় রাত্রিবেলা সে গভীরভাবে ঘুমিয়ে পড়ে। আর পরের দিন সকাল 7টার মধ্যে সবাই ঘুম থেকে উঠে পড়লেও বেলা 10টা পর্যন্ত প্রিয়াঙ্কা ঘুমিয়ে থাকে। আর এমন সময় প্রিয়াঙ্কার ননদ প্রিয়াঙ্কার ঘরের সামনে এসে দরজা ঠুকতে শুরু করে। বৌদি, বৌদি, একবার দরজাটা খোলো না। ও বৌদি, ঘুমাচ্ছ এখনো? দরজাটা খোলো, দরকার আছে। ননদের চিৎকার শুনি প্রিয়াঙ্কা ঘুম থেকে উঠে বাইরে বেরিয়ে আসে। আরে কি হলোটা কি? তোমরা তো খুব ভালো করেই জানো যে আমার বেলা পর্যন্ত ঘুমানোর অভ্যাস, তাই আমি কিন্তু তোমাদের কথা শুনে 7 সকালবেলা ঘুম থেকে উঠতে পারবো না। যাও, এখান থেকে চলে যাও, আর আমাকে ঘুমাতে দাও। আরে বৌদি, তোমাকে আমি ঘুম থেকে তুলতে আসিনি। তুমি তোমার ইচ্ছা মতো যতক্ষণ ইচ্ছা ঘুমাতে পারো, কোনো সমস্যা নেই। কিন্তু তোমার ঘরের আলমারির মধ্যে আমার জামা কাপড় আছে। আমি কলেজে যাব তো, তাই একটা জামা নিতে এলাম। এখনই সেই জামাটা নিয়ে চলে যাব। ননদের মুখে এমন কথা শুনে প্রিয়াঙ্কা ভীষণই রেগে যায়। কি, তোমার জামা আমার রুমের মধ্যে থাকবে কেন? নতুন বৌদিকে বিরক্ত করার জন্য তুমি আগে থেকেই তোমার জামা কাপড় আমার ঘরের মধ্যে ঢুকিয়ে দিয়েছো, যাতে বারে বারে তুমি আমাকে বিরক্ত করতে পারো। আরে না না বৌদি, তুমি এসব কি বলছো? তোমাকে বিরক্ত করে আমি কি পাবো? আসলে আমাদের ওই ঘরে যে আলমারিটা আছে, ওই আলমারিতে জামা কাপড় রাখার মতো একদমই জায়গা নেই। ওই আলমারির মধ্যে বাবা মায়ের জামা কাপড় একেবারে ঠাসা আছে। আর তোমার ঘরে যে বড় বড় দুটো আলমারি আছে, সেই আলমারি দুটোর মধ্যেই তো আমার আর দাদার জামা কাপড় রাখা আছে। এই বলে কেয়া প্রিয়াঙ্কার ঘরে ঢুকে আলমারি খুলে একটা জামা নিয়ে সেখান থেকে চলে যায়। কিন্তু প্রিয়াঙ্কা একেবারে রেগে বোম হয়ে ওঠে। আর কিছুক্ষণের মধ্যেই কেয়া কলেজে চলে গেলে প্রিয়াঙ্কা আলমারি খুলে তার ননদের সমস্ত জামা কাপড় বাইরে বের করে দেয়। আর যা দেখে প্রিয়াঙ্কার শাশুড়িমা এবং শ্বশুর মশাই দুজনেই অবাক হয়। কি হলো বৌমা, তুমি আমার মেয়ের জামা কাপড়গুলো এরকম ভাবে বাইরে বের করে দিলে কেন? এগুলো তো সুন্দর করে আলমারির মধ্যে গুছিয়ে রাখা ছিল।
এই জামাগুলো আপনি আপনাদের ঘরে ঢুকিয়ে নিয়ে যান, কারণ আমার ঘরে এই জামাগুলো রাখার মতো জায়গা নেই। আমাদের বিয়ের আগে ব্যাপারটা আলাদা ছিল, কিন্তু এখন আমাদের বিয়ে হয়ে গেছে, আর এখন আমাদের ঘরে যে দুটো আলমারি আছে সেই দুটো আলমারির মধ্যে আমার আর আপনার ছেলে জামা কাপড় থাকবে শুধু। কিন্তু বৌমা, তোমার ঘরটা তো আমাদের ঘরের তুলনায় অনেকটাই বড়, আর ওই আলমারি দুটো অনেক বড়। সাগরের আলমারিতে জামা কাপড় রাখার অনেক জায়গা আছে। তোমার জামা কাপড় খুব ভালো মতো সাগরের আলমারিতে হয়ে যাবে, আর আমাদের ঘরে যে ছোট আলমারিটা আছে, তোমার বাবা আর আমার জামা কাপড় রাখার মতোই তো সেখানে জায়গা হয় না। আমি কোনো কথা শুনতে চাই না। আপনাদের এতই যখন এই 2 কামরার বাড়িতে থাকতে সমস্যা হচ্ছে, তাহলে নিজেদের জন্য বড় বাড়ি তৈরি করুন। সেখানে দুটো কেন, 10টা আলমারি রাখতে পারবেন, কোনো সমস্যা হবে না। আমি ঘুমিয়ে থাকবো আর আপনার মেয়ে বারে বারে আমার ঘরে ঢুকে জামা কাপড় নিয়ে যাবে, সেটা তো আমি হতে দেব না। এই বলে প্রিয়াঙ্কা সেখান থেকে চলে যায়। এভাবেই দেখতে দেখতে সারাদিন কাটে, কিন্তু প্রিয়াঙ্কা সারাদিন নিজের ঘরের মধ্যে শুয়ে বসে সময় কাটায়, আর সে একবারও রান্নাঘরে তার শাশুড়ি মাকে সাহায্য করতে যায় না, বরং পুষ্পা দেবী নিজে রান্না বান্না করে প্রিয়াঙ্কার ঘরে তার খাবার পৌঁছে দেয়। আর এভাবেই দেখতে দেখতে সন্ধ্যা হতে না হতেই বাড়িতে বেশ কয়েকজন আত্মীয় স্বজন প্রিয়াঙ্কাকে দেখতে আসে, আর পুষ্পা দেবী প্রথমে সেই অতিথিগুলোকে ডাইনিং রুমে বসতে দেয়। তোমরা সবাই বসো, আমি আমার বৌমা কি করছে দেখে আসি, তারপর তোমাদেরকে বৌমার কাছে নিয়ে যাব, কেমন? এই বলে পুষ্পা দেবী তার বৌমার ঘরে যায়, আর শাশুড়ি মা হঠাৎ করে ঘরের মধ্যে ঢুকে এলে প্রিয়াঙ্কা ভীষণই রেগে যায়। আপনি না বলে আমার ঘরের মধ্যে ঢুকে এলেন? আপনি জানেন না কারোর ঘরের মধ্যে ঢুকতে হলে নক করতে হয়? আপনি আবার কি নিতে এলেন আমার ঘর থেকে? আরে না না বৌমা, আমি কিছু নিতে আসিনি, আসলে 7-8 জন অতিথি এসেছে তোমাকে দেখতে। তুমি একটু তৈরি হয়ে নাও, তারপর আমি ওনাদেরকে তোমার ঘরে নিয়ে আসবো। ওনারা কিছুক্ষণ বসে তোমার সঙ্গে গল্প করে চলে যাবে। কি 7-8 জন এসেছে? আপনার মনে হয় এই ছোট্ট ঘরের মধ্যে 7-8 জন বসার মতো জায়গা হবে? কোথায় বসাবেন আপনি 7-8 জনকে? এই ঘরের মধ্যে তো মাত্র 2টো চেয়ার রাখার মতো জায়গা আছে। কেন বৌমা, 2 জন চেয়ারে বসবে আর বাকি জন তোমার খাটের উপর বসে পড়বে, তাহলেই তো হয়ে যাবে। তোমার খাটটা তো অনেক বড়। কি বলছেন কি? আপনারা অতিথিদেরকে বিছানার উপর বসতে দেন? আমি আমার পার্সোনাল বিছানার উপর, যেখানে আমি ঘুমাই, সেখানে বাইরের লোকজনকে কিছুতেই বসতে দেব না। ইস কি নোংরা! অতজন মিলে আমার বেডের উপর বসলে আমার বিছানা তো নোংরা হয়ে যাবে। আপনাদের বাড়িতে অতিথিদের জন্য আলাদা করে কোনো রুম পর্যন্ত নেই। আপনাদের তো নিজের থাকার মতো জায়গা নেই। অতিথিদের থাকার ঘর থাকবে কিভাবে? আমার মায়ের বাড়িতে অতিথিদের থাকার জন্য 4টে ঘর আছে। এভাবে প্রিয়াঙ্কা তার শাশুড়ি মাকে ভীষণই বাজেভাবে অপমান করে। ঠিক আছে বৌমা, অসুবিধা নেই, আমি তাহলে সবাইকে ডাইনিং রুমেই বসতে বলছি, তুমি আমার সঙ্গে চলো। এই শুনে প্রিয়াঙ্কা তার শাশুড়ি মায়ের সঙ্গে বাইরে যায়, আর সবাই নতুন বৌমাকে দেখে খুবই খুশি হয়। এই তো নতুন বৌমা চলে এসেছে, বাহ খুব মিষ্টি দেখতে হয়েছে, কি সুন্দর গায়ের রং, একেবারে সাদা ফর্সা। পুষ্পা, খুব সুন্দর দেখতে বৌমা পেয়েছিস তো। কি ব্যাপার বৌমা, বিয়ের পর শ্বশুর বাড়িতে থাকতে কেমন লাগছে? সত্যি কথা বলতে এই ছোট্ট 2 BHK শ্বশুর বাড়িতে থাকতে আমার খুব কষ্ট হচ্ছে। আসলে আপনারা তো জানেন আমি কত বড়লোক বাড়ির মেয়ে। আমার বাপের বাড়িতে বেডরুমের সংখ্যাই ছিল প্রায় 10-12টা, আর এখানে একটা ছোট্ট পায়রার খোপের মধ্যে থাকতে থাকতে আমি দেখতে অনেক খারাপ হয়ে যাচ্ছি। বিয়ের আগে আমি আরো ফর্সা ছিলাম, এই বাড়িতে আসার পর আমি অনেকটাই কালো হয়ে গেছি। আসলে আমার একটু খোলামেলা জায়গায় থাকার অভ্যাস তো। এভাবে প্রিয়াঙ্কা অতিথিদের সামনে তার শাশুড়ি মাকে অপমান করলে পুষ্পা দেবীর খুবই খারাপ লাগে। এভাবে দেখতে দেখতে আরো 2-1 দিন কাটে, আর একদিন সাগরের পিসি এবং পিসি মশাই বেশ কয়েকদিনের জন্য সাগরদের বাড়িতে থাকতে আসে। কিন্তু সেদিন হঠাৎ করে সাগরের বাবা মায়ের ঘরের এসি খারাপ হয়ে যায়। তাই পুষ্পা দেবী তার ছেলে বৌমার কাছে গিয়ে বলে, বৌমা বলছি আমাদের ঘরের এসিটা হঠাৎ করে খারাপ হয়ে গেছে, আর সাগরের পিসি আর পেশো মশাই এসি ছাড়া কিছুতেই থাকতে পারে না। আজকের দিনটা তুমি ওনাদেরকে তোমাদের ঘরে থাকতে দাও না, নিচে বিছানা পেতে দিলেই ওনারা ঘুমিয়ে পড়বে, কোনো সমস্যা হবে না। তোমরা দুজনে খাটের উপর শুয়ে পড়বে। কি আপনার মাথা খারাপ হয়ে গেছে? এখন আমি পিসি আর পেশো মশাইয়ের সঙ্গে একই ঘরে ঘুমাবো? না, আমি কারোর সঙ্গে রুম শেয়ার করতে পারবো না। এই বাড়িতে আমার কি কোনো প্রাইভেসি নেই? ছেলে বৌমার ঘরে আপনি বাড়ির অতিথিদেরকে ঘুমাতে দেবেন? আবার আমাদের মাত্র 1 সপ্তাহ আগে বিয়ে হয়েছে, আমি ভাবতেও পারছি না আপনি এরকম করতে পারেন।
বৌমা, শুধুমাত্র আজকের রাতটারই তো ব্যাপার, কালকে সকালেই আমি এসি ঠিক করার ব্যবস্থা করব। আসলে আমাদের বাড়িতে শুধুমাত্র দুটো ঘর বলে আমাদের এরকম সমস্যা হচ্ছে, তা না হলে তো এরকম হতো না বলো। এখন আমার সত্যিই মনে হচ্ছে এরকম 2 BHK বাড়িতে বিয়ে করে আসাটা আমার ভীষণ বড় ভুল হয়েছে। আমার বাবা মা আমাকে বাড়ি বাড়ি বুঝিয়েছিল, কিন্তু আমি কারোর কোনো কথা শুনিনি। এখন মনে হচ্ছে বাবা মায়ের কথা না শুনে আমি খুব ভুল করে ফেলেছি। প্রিয়াঙ্কা প্লিজ, তুমি এভাবে আমার ফ্যামিলিকে অপমান করতে পারো না। তুমি তো সবটা জেনে এই বাড়িতে বিয়ে করে এসেছিলে, শুধুমাত্র একটা দিনের জন্য তো অ্যাডজাস্ট করাই যায়। একটা দিন? যেই থেকে আমি এই বাড়িতে এসেছি সেই থেকেই তুমি অ্যাডজাস্ট করে যাচ্ছি। আমি এই ছোট্ট 2 BHK বাড়িতে আর থাকতে পারছি না সাগর। এবার মনে হচ্ছে আমার বাবা মায়ের কাছে গিয়ে বলতে হবে আমার জন্য একটা 4 BHK ফ্ল্যাট কিনে দিতে। আমি কিছুতেই তোমাদের সঙ্গে এরকম 2 কামরার ঘরে থাকতে পারবো না। এভাবে আরো কিছুদিন কাটে, আর প্রিয়াঙ্কা একদিন তার বাবা মায়ের কাছে গিয়ে তাকে 4 BHK ফ্ল্যাট কিনে দেওয়ার কথা বলে, কিন্তু প্রিয়াঙ্কার বাবা মা তাকে অপমান করে সেখান থেকে তাড়িয়ে দেয়, যার ফলে প্রিয়াঙ্কা তার বাবা মায়ের সঙ্গে আর কোনো যোগাযোগ রাখতে চায় না। আর এভাবে আরো কিছুদিন কাটে, আর যত দিন যেতে থাকে প্রিয়াঙ্কার সেই 2 BHK শ্বশুর বাড়িতে থাকতে আরো বেশি সমস্যা হয়। সে কিছুতেই সেই শ্বশুর বাড়িতে নিজেকে মানিয়ে নিতে পারে না। আর এভাবে দেখতে দেখতে প্রায় 2 মাস কেটে যায়। আর এই 2 মাসের মধ্যে প্রিয়াঙ্কা প্রতিটা মুহূর্তে তার শ্বশুর বাড়ির সবাইকে বাজেভাবে অপমান করে। কিন্তু এরই মধ্যে একদিন সাগর এবং তার পরিবার প্রিয়াঙ্কাকে একটা বড় বাড়ির সামনে নিয়ে যায়। আর সেই 5 কামরার বড় বাড়ি দেখে প্রিয়াঙ্কা ভীষণই অবাক হয়। ও মাই গড, এত বড় বাড়ি তোমরা কবে তৈরি করলে? আমি তো কিছু জানতেও পারিনি। বাড়িটা তো সত্যি খুব সুন্দর আর অনেক বড়, এখানে থাকতে আমাদের কোনো অসুবিধা হবে না। কবে এই বাড়িটা তৈরি হলো সাগর? আমি তো কিছু জানতেই পারলাম না। আসলে প্রিয়াঙ্কা, আমাদের বিয়ের 1 সপ্তাহ পর থেকে আমরা এই বাড়িটা তৈরি করার কাজ শুরু করে দিয়েছিলাম, কারণ আমাদের বিয়ের পরেই আমাদের যে জায়গা জমির কেসটা চলছিল সেটা মিটে যায়। সেই জন্য আমার বাবা মায়ের মনে হয় তুমি আমাদের পরিবারের জন্য লক্ষ্মী, তাই বাবা মা শুধুমাত্র তোমার সুবিধার জন্য এই বড় বাড়িটা তৈরি করার সিদ্ধান্ত নিয়েছিল। কিন্তু আমরা তোমাকে সারপ্রাইজ দেবো বলে এতদিন পর্যন্ত এই বাড়িটার কথা কিছুই জানাইনি। সাগরের মুখে এরকম কথা শুনে প্রিয়াঙ্কা নিজের ভুল বুঝতে পারে। আপনারা এত ভালো, আমি তো ভাবতেই পারিনি। আমি আপনাদের সঙ্গে ভীষণ বাজে ব্যবহার করে ফেলেছি, আর আপনারা তবুও আমাকে কখনো বকাবকি করেননি। এতটা ভালোবাসা আমি তোমার বাবা মায়ের কাছ থেকেও পাইনি। আপনারা আমাকে ক্ষমা করে দিন। আমি আর কখনো আপনাদের সঙ্গে বাজে ব্যবহার করব না, আমি কথা দিচ্ছি। প্রিয়াঙ্কার কথা শুনে সবাই খুবই খুশি হয়। আর প্রিয়াঙ্কা তার পরিবারের সঙ্গে এবার সেই 5 কামরার বাড়িতে থাকতে শুরু করে। আর সেখানে থাকতে প্রিয়াঙ্কার কোনো রকম সমস্যা হয় না। এভাবে প্রিয়াঙ্কা তার পরিবারকে নিয়ে হাসি খুশি বসবাস করতে থাকে। স্বর্ণালী এবং তার স্বামী সুজয় একটি শহরে থাকত। তাদের দুজনের ছোট্ট পরিবার ছিল। সেখানে ঝগড়াঝাটি, অশান্তি, বিবাদ কোনো কিছুই একেবারে নেই বললেই চলে। সুজয় শহরের একটি বড় কোম্পানিতে চাকরি করে, তাই তাদের জীবনে অর্থের কোনো রকমের কমতি ছিল না। এত সবকিছু থাকার পরও স্বর্ণালী কখনো কখনো খুবই অসহায় অনুভব করে। আর তার একমাত্র কারণ স্বর্ণালী সারাদিন বাড়িতে একা একা থাকে। সুজয় কাজে বেরিয়ে গেলে স্বর্ণালী সারাদিন বাড়িতে বসে আর কিছুই ভালো লাগে না। সে কখনো কখনো টিভি দেখে অথবা ফোন ঘেঁটে সময় কাটায়, আবার কখনো কখনো ঘুরে বেড়ায়। তার এই মাঝে মাঝে একা একা ঘুরতে বেরোনো বেশ অনেকেরই নজর কাটত। এই মহিলাটা কে রে, চিনিস? প্রত্যেকদিন দেখি একই সময় রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছে। পাগল টাগল নয় তো? দেখেও তো খুবই দুঃখী বলে মনে হয়। আমি জানি না, তবে এইটুকু জানি এই মহিলাটা বড্ড একা। ওর বন্ধু বান্ধব বা পরিবারের লোক তেমন কেউ নেই। ওর স্বামী হয়তো অফিসের কাছে বেশিরভাগ সময় বাইরে থাকে, তাই এভাবে একা একা ঘুরে বেড়াই। এই যে বললি তুই ওর ব্যাপারে কিছুই জানিস না, এখন তো দেখছি পুরো ঠিকুজি কুষ্টি বলে দিলি। বন্ধুদের সাথে ঘুরতে বেরিয়ে এসব করিস তাই না? কার কটা বন্ধু আছে, কে কার বাড়িতে একা থাকে, এসবের খোঁজ নিস তাই তো? বাজে বকিস না তো। আমার বন্ধুরা একদিন বলা বলি করছিল, তখন শুনেছিলাম। তোকে সামলেই পেরে উঠছি না, আবার অন্যান্য লোকেদের হাঁটির খবর নেব। এখনো যদি সামনে না পেরে উঠিস তাহলে আর আমাকে বিয়ে করতে হবে না। একটা কোনো রোজগার পাতির ব্যবস্থা করছিস না, বাবাকে গিয়ে আমাদের সম্পর্কের ব্যাপারে বলতেও পারছিস না। এইভাবে তারা দুজনে একে অপরের সঙ্গে কথা বলে। দেখতে দেখতে বেশ অনেকগুলো দিন কাটে। একদিন বিকেল বেলা রাস্তায় ঘুরতে বেরিয়ে স্বর্ণালী দেখে একটি মেয়ে পার্কের বেঞ্চে বসে কাঁদছে। তাকে দেখে স্বর্ণালীর খুবই কষ্ট হয়। সে সঙ্গে সঙ্গে মেয়েটির কাছে ছুটে যায়। প্রথমে তো মেয়েটি কান্না থামিয়ে কথা বলতেই চায় না। স্বর্ণালী অনেক জোর করায় তবে মেয়েটি কথা বলতে শুরু করে।
বলো তো এবার আমাকে, কি সমস্যা হয়েছে তোমার? কি এমন হলো যে এরকম রাস্তাঘাটে বসে তোমাকে এভাবে কাঁদতে হচ্ছে? আমাকে বললে হয়তো আমি তোমার কোনো সাহায্য করতে পারি। আমার মা নেই বলে আমার জীবনটা পুরো তছনছ হয়ে গেছে। আমার সাথে এরকম কখনো হবে আমি স্বপ্নেও ভাবতে পারিনি। এবার কি করব আমি কিছুই বুঝতে পারছি না। আর আমি জানি কেউ আমাকে সাহায্য করতে পারবে না। আরে বাবা, বলেই তো দেখো, একজন অচেনা অজানা মানুষ না ভেবে আমাকে নিজের দিদি বা বৌদি ভেবে কথাটা বলো। আমি সব মন দিয়ে শুনবো, কথা দিচ্ছি। আসলে আমি একটা ছেলেকে পছন্দ করি, আর তার সাথে আমার বিয়ে হওয়ারও কথা ছিল, কিন্তু আমার মা নেই বলে ওর বাবা আমাকে ওদের বাড়ির বৌমা করতে চাইছে না। ওনার মতে যাদের মা নেই তারা ঠিকঠাক করে ঘর সংসার সামলাতে পারে না। এই ব্যাপার। আচ্ছা ধরো আজ থেকে আমি তোমার বৌদি, আর বৌদি তো মায়ের মতোই হয়। আমি যদি নিজে তোমাকে সুন্দরভাবে ঘর সামলানো আর একজন পাকা গৃহিণী হয়ে ওঠার প্রশিক্ষণ দিতে চাই, তাহলে কি তুমি রাজি হবে? কিন্তু তুমি তো আমাকে চেনোই না, শুধু শুধু তুমি আমার সাহায্যই বা করতে যাবে কেন? আর আমি তোমার বাড়িতে গেলে তোমার বাড়ির লোক যদি অপছন্দ করে, এসব কাজ তো আর রাস্তায় বসে করা যায় না। তাই বলছিলাম। আমি সারাদিন একা থাকি জানো, যখন খুব বোরিং লাগে তখন রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াই। তুমি যদি আমার বাড়িতে থাকো তাহলে আমারও সহজেই সময় কেটে যাবে। আমি তোমাকে অনেক কিছু শিখিয়ে দেব, আর আমরা দুজনে একসাথে অনেক মজাও করব। ঠিক আছে? স্বর্ণালীর কথা শুনে পিয়ালি খুবই খুশি হয়। দেখতে দেখতে বেশ অনেকটা সময় কেটে যায়। তারা দুজনেই সিদ্ধান্ত নেয় পরের দিন থেকেই পিয়ালি মাঝে মাঝে কিংবা প্রত্যেক দিন স্বর্ণালীদের বাড়িতে যাবে। এই কথা পাকা হতেই পিয়ালি যত বেশি খুশি হয় তার থেকে বেশি খুশি হয় স্বর্ণালী, কারণ শেষমেশ এই শহরে সে একটা বান্ধবী পাবে। শুধু বান্ধবী নয়, একেবারে ননদরূপী বান্ধবী। স্বর্ণালী বাড়ি ফিরে সমস্ত কথা তার স্বামীকে ফোন করে জানালে সে স্বর্ণালীর উপর প্রচন্ড রেগে যায়। তুমি এত বোকা কেন স্বর্ণালী? রাস্তাঘাটে যাকে দেখবে তাকেই তুমি বাড়িতে আসার নিমন্ত্রণ দেবে? এই মেয়েটা যদি কোনো ক্রিমিনাল দলের লোক হয়, আমি যে কতদিন বাড়িতে আসতে পারবো না তার কোনো ঠিক নেই। তোমার এই নতুন বান্ধবীর চিন্তায় আমার রাতের ঘুম উড়ে যাবে। সারাদিন তো নিজে বাড়িতে থাকো না, তার উপর সপ্তাহের পর সপ্তাহ শহরের বাইরেই থাকো। আমার কি একটু বন্ধু বানাতে ইচ্ছা করে না? নাকি তুমি আমাকে এভাবে একা দেখতে পছন্দ করো? বন্ধুত্ব যখন করারই ছিল তখন বাড়ির বাইরে করতে। এরকম একজন অচেনা অজানা কাউকে বাড়ির ভেতরে ডেকে নিয়ে আসার মানেটা কি? আবার তুমি নাকি তাকে আমার বোন বানিয়েছো? এসব বোকামের কোনো মানে হয়? মেয়েটা একা একা পার্কে বসে কাঁদছিল। আমার ওর দুঃখ দেখে প্রচন্ড মায়া হয়েছে। আমি নিজেকে সামলাতে পারিনি, এই কারণেই আমার যেটা ঠিক বলে মনে হয়েছে আমি সেটাই করেছি। তোমার এই বন্ধুত্বের জন্য যদি আমাদের সংসারে বা আমাদের বাড়িতে কোনো রকমের ক্ষতি হয়, তাহলে কিন্তু তার দায় তোমার উপরে এসে বর্তাবে, এটা মাথায় রেখো। সুজয়ের কোনো কথা পাত্তা না দিয়েই স্বর্ণালী পরের দিন থেকেই পিয়ালিকে তার বাড়িতে ডেকে নেয়। পিয়ালিও খুবই খুশি মনে স্বর্ণালীদের বাড়িতে চলে আসে। সেখানে এসে পিয়ালি নানান রকমের ঘরের কাজ এবং রান্না বান্না করা শিখতে থাকে। স্বর্ণালী এবং পিয়ালির বন্ধুত্ব ধীরে ধীরে গাঢ় হতে থাকে। এখন স্বর্ণালী চোখ বন্ধ করে পিয়ালির উপর ভরসা করতে পারে। স্বর্ণালী তার সমস্ত রকমের কথা পিয়ালিকে বলতেও একবারের বেশি দুবার ভাবে না। এমনই একদিন, আমি সত্যি ভাবতে পারিনি আমি তোমার মতো একজনকে আমার মা আর বৌদি দুটো রূপেই পাবো। সেদিন যদি পার্কে তোমার সঙ্গে আমার দেখা না হতো তাহলে আমি এত কিছু শিখতেই পারতাম না। সবকিছুই উপরওয়ালার কাজ, বুঝলে? উনি তো জানেন আমার একজন বান্ধবীর কতটা দরকার, সেই কারণেই তোমাকে আমার জীবনে পাঠিয়েছে। তুমি আমার বাড়িতে আসার পরে বাড়িতে ননদ থাকলে সংসার কিরকম হয় সেই জিনিসটা আমি খুব ভালো করে বুঝতে পেরেছি। তুমি আমার ফাঁকা সংসার একটু হলেও ভরে দিয়েছো। আর তোমার মতো বৌদি পেয়ে আমিও বুঝতে পেরেছি একটা বাড়িতে মা থাকাটা কতটা গুরুত্ব আছে। আমি রোহিতের বাবাকে দেখিয়ে দেব মা না থাকলেও শুধুমাত্র বৌদির সাহায্যে ভালো গৃহিণী হওয়া যায়। তোমার ওই রোহিতকে একদিন ডেকো না আমার বাড়িতে। আমি একদিন আমার ননদ আর নন্দ জামাইয়ের সঙ্গে জমিয়ে আড্ডা দেব। এই শহরে আমার কেউ থাকে না, আমার নিজেরও এই শহরে থাকতে একেবারেই ভালো লাগে না। সেদিন স্বর্ণালীর সঙ্গে অনেকক্ষণ সময় কাটিয়ে পিয়ালি তার বাড়ি থেকে বেরিয়ে যায়। রাস্তায় এসেই তাদের ঠিক করে রাখা একটা জায়গায় পিয়ালি রোহিতের সঙ্গে দেখা করে। পিয়ালিকে দেখে মনে হচ্ছিল সে আজকে অনেক খুশি, কিন্তু হঠাৎই রোহিতের কাছে আসতেই তার মুখটা কেমন যেন গোমড়া হয়ে যায়। রোহিত কিছুই বুঝে উঠতে পারে না। সে পিয়ালিকে বারবার করে তার মন খারাপের কারণ জিজ্ঞাসা করে, কিন্তু পিয়ালি ঠিক করে তার উত্তর দেয় না। আমি পারবো না রে রোহিত, যেই প্ল্যান করে আমরা এই মহিলাকে ফাঁসিয়েছি সেই প্ল্যান আমি কিছুতেই সাকসেসফুল হতে দিতে পারবো না। তুই অন্য কোনো ব্যবস্থা কর। তুই এরকম তীরে এসে তৈরি ডোবাবি? আমরা এতদিন ধরে এত কিছু প্ল্যান করলাম, আর এখন তুই বলছিস পারবি না? পারতে তো তোকে হবেই পিয়ালি। এরকম গাধার মতো কাজটা আমি তোকে করতে দেবো না।
তুই ওকে আমার বন্ধু বানাতে বলেছিলিস, কিন্তু ও আমাকে নিজের ননদ বানিয়েছে। ও ভাবছে ওর ননদের মা নেই, তাই ও নিজেই ওর ননদের মা হওয়ার চেষ্টা করছে। এরকম কাউকে আমি ঠকাবো কি করে বলতো? তাহলে তুই তো দাদা বৌদির সাথেই থাক, আমাকে তোকে বিয়ে করতে হবে না। আমি নিজের ব্যবস্থা নিজেই ঠিক করে নেব। আর তোর বাবা সমস্যা করেছিল বলেই তো তুই এরকম সিদ্ধান্ত নিয়েছিলিস, আমি তো তোকে জোর করিনি। আমি ভুল করেছি রোহিত, আমি একদম ভুল স্বীকার করছি। তুই আমাকে ক্ষমা করে দে, তুই অন্য কোনো কাজ খুঁজে নে। আমি বৌদিকে ঠকিয়ে ওর বিশ্বাস আর টাকা পয়সা কোনোটারই ক্ষতি করতে পারবো না। এই বলে পিয়ালি প্রচন্ড কাঁদতে থাকে। আসলে কয়েকদিন যাবৎ স্বর্ণালীর উপর নজর রেখে পিয়ালি এবং রোহিত জানতে পেরেছিল যে স্বর্ণালী মাসের বেশিরভাগ সময় এই শহরে একাই থাকে। তাই তারা ঠিক করেছিল কোন রকমের স্বর্ণালীকে বোকা বানিয়ে পিয়ালি তাদের বাড়িতে ঢুকবে এবং সেখান থেকে নিজেদের ইচ্ছা মতো টাকা চুরি করবে। কিন্তু স্বর্ণালীর ভালো ব্যবহার এবং তার ভালোবাসা দেখে পিয়ালি তার এই সিদ্ধান্ত থেকে পিছু হটতে বাধ্য হয়। কিন্তু পিয়ালির এই সিদ্ধান্তে রোহিত প্রচন্ড রেগে যায়। পিয়ালি তার রাগ ভাঙানোর জন্য শেষ পর্যন্ত স্বর্ণালীর বাড়িতে চুরি করার সিদ্ধান্ত নেয়। তোর জন্য আমি এত ভয়ানক কাজটাও করতে রাজি হয়ে গেলাম। যেই মানুষটা আমাকে নিজের বোন নিজের ননদ বানাতে একবারও ভাবলো না, আমি তোর জন্য তাকে ঠকাতেও রাজি হয়ে গেলাম। কথাটা কিন্তু সারা জীবন মনে রাখিস তুই। মনে থাকবে, মনে থাকবে, কারণ সারা জীবন তুই আর আমি তো একসাথেই থাকবো। রোহিতের সাথে কিছুক্ষণ কথা বলে পিয়ালি সেখান থেকে চলে যায়। কিছুক্ষণের মধ্যেই পিয়ালি স্বর্ণালীর বাড়িতে এসে আবার উপস্থিত হয়। তাকে দেখে স্বর্ণালী প্রচন্ড উচ্ছ্বসিত হয়ে পড়ে। সেদিন পিয়ালি স্বর্ণালীদের বাড়িতে গিয়ে দেখে স্বর্ণালীর স্বামী সুজয়ও সেখানে উপস্থিত আছে। এই ঘটনায় পিয়ালি খুবই ঘাবড়ে যায়। সুজয় বাড়িতে থাকলে সে কোনো মতেই তাদের বাড়ি থেকে চুরি করতে পারবে না, এটা পিয়ালি ভালো করেই জানতো। সুজয়কে দেখে পিয়ালির মনে হয় আজ বোধহয় সে ধরা পড়েই যাবে। কিন্তু এরপরেই স্বর্ণালী পিয়ালিকে যেই কথাটা বলে সেটা শুনে পিয়ালি একেবারে অবাক হয়ে যায়। আজ তোমার দাদা 1 মাস পরে বাড়িতে এসেছে, আবার চলে যাবে 1-1.5 মাসের জন্য। তার আগে তোমার জন্য আমরা বেশ কিছু জিনিস কিনে দিতে চাই। তুমি আজকে আমাদের সঙ্গে শপিং করতে যাবে তো? আমি শপিং? না মানে হঠাৎ কেন? আমি তো কিছু বুঝতে পারলাম না। এ কি, সুজয়ের একমাত্র বোন, আমার একমাত্র ননদের পরের মাসে বিয়ে, আর তার জন্য আমরা এখন শপিং করব না তা কখনো হয়? শাড়ি, গহনা, টিভি, আলমারি, ফ্রিজ, অনেক কিছুই তো কিনতে হবে। পরের মাসে আমার বিয়ে? এসব তুমি কি বলছো বৌদি? তোমার বৌদি আমাকে নিয়ে তোমার আর রোহিতের দুজনের বাড়িতেই গিয়েছিল। ও নিজে দাঁড়িয়ে থেকে তোমাদের দুজনের সম্বন্ধ করে দিয়েছে। তোমার বাবা রোহিতকে নিয়ে যে সমস্যা ছিল সেই সমস্যা আমি মিটিয়ে দেবো বলেছি, কেননা রোহিতকে আমি আমার নিজের কোম্পানিতে কাজে রাখবো। রোহিত এসব কথা জানে? আমি তো এখনো বিশ্বাস করতে পারছি না। তোমরা সত্যি সত্যি এগুলো বলছো? তোমরা আমার জন্য এসব কেন করছো? তুমি আমার স্ত্রীর একাকিত্বের সঙ্গী। ও সারা জীবন একটা ভরা সংসার চেয়েছিল, কিন্তু আমার কাজের জন্য আমার জয়েন্ট ফ্যামিলি থাকা সত্ত্বেও আমি ওকে সেভাবে রাখতে পারিনি। তুমি ওর সেই স্বপ্নটুকু একটু হলেও পূরণ করেছো, আর আমরা তোমার জন্য এইটুকু করতে পারবো না? হে উপরওয়ালা, আমি আজকে কি পাপ করতে চলেছিলাম? তুমি সঠিক সময়ে আমাকে বাঁচিয়ে নিয়েছো, কিন্তু বৌদি হঠাৎ এত কিছু কখন কিভাবে করলো আর কেনই বা করলো সেটাই তো আমি বুঝতে পারছি না। বেশ কিছুক্ষণ তাদের সঙ্গে কথা বলে সুজয় সেখান থেকে চলে যায়। পিয়ালিকে অন্যমনস্ক হয়ে থাকতে দেখে স্বর্ণালী তার কাছে এসে বলে, তুমি ভাবছো তো হঠাৎ আমি কেন এসব করলাম? হ্যাঁ, আমি তো সেটাই ভাবছি। আমি সত্যি কিছু বুঝতে পারছি না বৌদি। 2 দিন আগেও তো আমি তোমার বাড়িতে এসেছিলাম, তখন তো তুমি এসব কিছু বলনি আমাকে। সেদিন তুমি যখন আমার বাড়িতে এসেছিলে তখন তুমি তোমার পার্সটা ফেলে গিয়েছিলে। ওটাতে তোমার বেশ কয়েকটি ইম্পর্টেন্ট ডকুমেন্ট ছিল, তাই তুমি বেরিয়ে যাওয়ার পরেই আমি তোমার পেছন পেছন ছুটতে থাকি তোমাকে ওই পার্সটা দেব বলে। কিন্তু তুমি তো পেছন ঘুরেই তাকাওনি। তখনই একটু দূরে গিয়ে দেখলাম তুমি রোহিতের সঙ্গে কথা বলছো। আমি সেখানে দাঁড়িয়ে তোমাদের সব কথা শুনেছি। তুমি এই কয়েকদিনেই আমার জন্য নিজের মনে এতটা জায়গা বানিয়ে নিয়েছো দেখে আমি প্রচন্ড খুশি হয়েছি। তাই আমি এসব ব্যবস্থা করেছি যাতে নিজের সংসার গোছানোর জন্য তোমাকে আমার সংসারে ক্ষতি করতে না হয়। বিশ্বাস করো, আমি এরকম কিছু করতে চাইনি, কিন্তু আমার বাবা কিছুতেই রোহিতের সঙ্গে বিয়ে দিতে রাজি হচ্ছিল না। তাই রোহিত ভেবেছিল অনেক টাকা একেবারে জোগাড় করে একটা ব্যবসা শুরু করবে, আর সেই টাকা জোগাড় করার জন্য আমরা তোমাকেই টার্গেট করেছিলাম। তোমার সাথে কয়েকদিন মিশেই আমি বুঝে গিয়েছিলাম তোমার ক্ষতি করা আমার পক্ষে সম্ভব নয়, আর সেই কারণেই আমি সেদিন রোহিতকে বলেছিলাম যে আমি এসব করতে পারবো না। ভাগ্যিস তুমি সেদিন আমাদের কথাগুলো শুনেছিলে, আর না হলে তুমি যে আমার বৌদি না মা হয়ে গেছো সেটা আমি জানতেও পারতাম না।
পিয়ালির কথা শুনে স্বর্ণালীর চোখে জল চলে আসে। তাদের বাড়িতে আনন্দের উৎসব শুরু হয়। যেই স্বর্ণালীর আগে শহরে কেউ ছিল না, সেই স্বর্ণালীরই শহরে আজকে আরো দুটো পরিবার আছে।